দর্শক আমন্ত্রণ আমাদের নিয়মিত আয়োজন বেশ সংলাপ অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছি আমি সুলতান আহমেদ। দর্শক প্রতিদিন দুপুর একটায় কিন্তু আপনাদের সামনে আমরা হাজির হই ব্যবসা বাণিজ্যের নানান বিষয় নিয়ে কথা বলতে এবং সেই বিষয়গুলোতে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের জন্য আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত থাকেন। দর্শক গেল কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুঁজিবাজার আবারও গতি ফিরতে শুরু করেছে। প্রায় 1 থেকে 1.5 মাস সময় টানা অনাস্থার মুখে বিনিয়োগকারীদের পুঁজিবাজারের পতন হচ্ছিল। অল্প করে বেড়ে আবার কিন্তু কমে যাচ্ছিল পুঁজিবাজারের সূচক, সেই সাথে কিন্তু লেনদেনের পরিমাণও আশঙ্কাজনকভাবে কমতে শুরু করেছিল। তবে আমরা দেখেছি কয়েকটি সিদ্ধান্ত, এর মধ্যে অন্যতম হচ্ছে মার্জিন ঋণ নিয়ে নতুন সিদ্ধান্ত দিয়েছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নিয়ন্ত্রক সংস্থা। তারপর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুঁজিবাজারে গতি ফিরতে শুরু করেছে, লেনদেন বেড়েছে, সেই সাথে সূচক বাড়তে শুরু করেছে। যদিও আজকে কিছুটা মিশ্র প্রবণতার মধ্যে লেনদেন হচ্ছে, কিছুটা বেড়েছে সূচক, অন্যদিকে আবার একটু পরে আমরা দেখতে পাচ্ছি সূচক কিছুটা কমতেও শুরু করেছে। সেই সব বিষয় আসলে পুঁজিবাজারে এই গতি যে ফিরতে শুরু করেছে সেটি ধরে রাখতে, লেনদেন বাড়াতে কি করা উচিত বা এই মুহূর্তে বাজার পরিস্থিতি কি, সবগুলো বিষয় নিয়ে আসলে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার চেষ্টা করবো আজকে আমরা। আমাদের সঙ্গে 3 জন অতিথি যুক্ত হয়েছেন এই বিষয়ে কথা বলতে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব আহমেদ রশিদ লালী, তিনি সাবেক সভাপতি ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবিএ এবং একই সাথে তিনি সাবেক সহসভাপতি ছিলেন ডিএসসির। আমাদের সঙ্গে আরেকজন যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জনাব আল আমিন, তিনি পুঁজিবাজারের একজন বিশ্লেষক হিসেবে সুপরিচিত এই সময়ে। চট্টগ্রাম থেকেও একজন যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম, তিনি পরিচালক সিএসির। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই জনাব আহমেদ রশিদ লালী, আপনার কাছ থেকেই জানতে চাইবো পুঁজিবাজারের এখন পরিস্থিতি কি। আপনি যদি একটু বলেন যে বিনিয়োগকারীরা এখন আসলে কোন দিকে, আশার মধ্যে রয়েছে না নিরাশার মধ্যে রয়েছে? ধন্যবাদ। দেখেন, পুঁজিবাজারের অবস্থা কিন্তু এমন কোনো কিছু হয়ে যায় না যে পুঁজিবাজারের অবস্থা ডিপ্রেসড হয়ে যাবে। সো আমার কাছে মনে হয় যে পুঁজিবাজার ওয়েল ব্যালেন্স একটা পজিশনে আছে। তবে একটা জিনিসের দিকে আমার কাছে মনে হয় যে এটা একটু মানে যার ব্যাটিং ক্রিজ ছেড়ে যদি কেউ খেলে সেখানে একটা সমস্যা আমি দেখছি, সেটা হলো বাংলাদেশ ব্যাংক। দেখেন, বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে কিন্তু রূপালী ব্যাংক এবং সোনালী ব্যাংকে শোকজ করেছে, আজকে বোধহয় হিয়ারিং আছে একটা। তো এই হিয়ারিংটা করেছে যে আইসিবি কে তারা টাকা দিয়েছে, সেটা ওই এইটা একটা। আর একটা হলো যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গুলোকে তারা তাদের অ্যাসেট এবং লায়াবিলিটি কি আছে সেটা জানতে চেয়েছে। দেখেন, বিষয়টা হচ্ছে যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গুলোকে রেগুলেট করে বিএসইসি, সেখানে বাংলাদেশ ব্যাংকের এই জিনিসগুলো চাওয়াটা আমার কাছে মনে হয় যে নিজের ক্রিজ ছেড়ে অন্যের ক্রিজে গিয়ে সে খেলার চেষ্টা করছে, সেটা আমার কাছে মনে হয় যে খুব বাজে একটা জিনিস। এবং বাংলাদেশ ব্যাংকে যদি এরকম কিছু থেকে থাকে সেটা বিএসইসির সাথে আলাপ আলোচনা করে সেটা বিএসইসি কে চাওয়া উচিত ছিল। বাট আনফরচুনেটলি বাংলাদেশ ব্যাংক কিছু ঘটনা ঘটাচ্ছে যেগুলো কিন্তু মোটেই কাম্য না, এবং একেবারেই তারা অযাচিত ভাবে এই কাজগুলো করছে। তো আমার কাছে মনে হয় যে এই কাজগুলো যদি না হয় তাহলে বাংলাদেশের পুঁজিবাজার এই মুহূর্তে ওয়েল ব্যালেন্সড অবস্থায় আছে। জি জনাব আহমেদ রশিদ লালী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি একটু বলবেন যে মাঝখানে আমরা দেখলাম টানা একটি পতনের মধ্যে ছিল বাজার, এবং গত কয়েকদিন আবার দেখছি আমরা বাজার ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এই ঘুরে দাঁড়ানোটা কি স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে ঘুরে দাঁড়ানো শুরু করেছে কিনা, বিনিয়োগকারীরা কি আবার সক্রিয় হয়েছে কিনা, বিশেষ করে যারা সাধারণ বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারী? হ্যালো, আপনি ডিস্টর্টেড, আপনার সাউন্ড একদম ক্লিয়ার না কিন্তু। জি জনাব আহমেদ রশিদ লালী, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? মানে সাউন্ডটা ডিস্টার্ব হচ্ছে, আপনি বলছেন বাট সাউন্ড একটু ডিস্টার্ব হচ্ছে। সাউন্ড একেবারে ডিস্টর্টেড, একেবারে শোনা যাচ্ছে না। আপনি মনে শুনতে পাচ্ছেন না আমাদেরকে যান্ত্রিক ত্রুটির কারণে? জনাব আলামিন, আপনার কাছে একটু ফিরতে চাই। পুঁজিবাজার এখন আসলে গতি ফিরতে শুরু করেছে এবং বেশ কিছু সিদ্ধান্তের কথা বলা হলো, যদিও আহমেদ রশিদ লালী বলছেন যে বাংলাদেশ ব্যাংকের কিছু সিদ্ধান্তের কারণে আসলে বাজারে নানা রকমের ঝামেলা তৈরি হচ্ছে। আপনি আসলে কি মনে করেন এই বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তগুলো, বা কি ধরনের সিদ্ধান্ত হওয়া উচিত এখানে? আপনাকে ধন্যবাদ। আসলে লালী ভাই যথার্থই বলেছেন যে আসলে বাংলাদেশ ব্যাংকের যেটা হয়েছে, গত নভেম্বরের 10 তারিখে তারা একটা সার্কুলার ইস্যু করেছে, অল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির অ্যাসেট এবং লায়াবিলিটি স্ট্যাটাসটা জানতে চেয়েছে। যদিও আমরা জানি যে বিসেক এদেরকে লাইসেন্স দিয়ে থাকে এবং বিসেক হচ্ছে এগুলোকে মনিটর করে। তো বিসেককে যদি আপনি সেই চিঠিটা সরাসরি দিতেন, যেটা লালী ভাই বললেন, তো এটা হলে কিন্তু বাজারের জন্য অনেক ভালো হতো, প্যানিক ক্রিয়েট হতো না। আর সোনালী ব্যাংক
এবং রূপালী ব্যাংকের ক্ষেত্রে যেটা লালী ভাই বললেন যে তারা বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে কিন্তু তাদের হিয়ারিং এ ডেকেছে, তারা কিন্তু তাদের বোর্ডের অ্যাপ্রুভাল নিয়ে এই ডিসিশনটা দিয়েছে। এবং আমরা কিন্তু পুঁজিবাজারকে যখনই উঠতে দেখি, এই 2010 সালেও কিন্তু বাংলাদেশ ব্যাংকের কিছু অযাচিত হস্তক্ষেপ ছিল। অবশ্যই আপনার যদি প্রয়োজন হয় আপনি এটাকে ইন্টারফেয়ার করবেন, বাট ব্যাপারটা যদি এরকম হয় যে প্রয়োজন ছাড়াই উইদাউট এনি রিজন, কারণ কিছুদিন আগে যখন এক্সপোজার নিয়ে কথা হলো তখনও কিন্তু দেখা গেছে যে কেউ কিন্তু এক্সপোজার লিমিট ক্রস করেনি, ক্রস না করা সত্ত্বেও কিন্তু বাংলাদেশ ব্যাংক অতিমাত্রায় সতর্কতা দেখিয়েছে। তো আসলে আমরা কিন্তু বলতে পারি কি যে বাংলাদেশ ব্যাংক অবশ্যই দেখবে সুশাসন আছে কিনা, সঠিকভাবে সব পরিচালিত হচ্ছে কিনা, বাট উইদিন দেয়ার ফ্রেম। তারা ফ্রেমের বাইরে যে যখন কাজগুলো করছে তখন কিন্তু বাজারে একটা বড় ধরনের প্যানিক ক্রিয়েট হয়ে যায়, কারণ সাধারণ বিনিয়োগকারীরা এবং বাজারটা খুব সেন্সিটিভ একটা মার্কেট। তো সেই কারণে আমরা বলবো যে আসলে পুঁজিবাজারের সাথে যদি কোনো ধরনের কনফ্লিক্ট বাংলাদেশ ব্যাংকের কোনো কারণে বা ডিসিশন অন্যরকম হয়ে থাকে, অবশ্যই তারা কোঅর্ডিনেটেড ওয়েতে একটা সিদ্ধান্ত নেবে যেটা আলটিমেটলি সাধারণ বিনিয়োগকারীর কাছে একটা কোঅর্ডিনেটেড ডিসিশন যাবে। স্ক্যাটার্ড ভাবে এক এক জায়গা থেকে আসলে যে জায়গাটা হয় তখন কিন্তু মানুষ কিন্তু আতঙ্কিত হয়। তো আমরা দেখেছি যে নভেম্বরের 8 তারিখে ইন্ডেক্স 6,800 লেভেলে চলে আসছিল 7,400 থেকে, তো সেটাকে আমরা কারেকশন বলেছি। কিন্তু এরপর যখন দেখলাম যে আপনি নিজেও হয়তো রোড শোতে ছিলেন বা বিভিন্ন পজিটিভ ইনিশিয়েটিভের কারণে বা রিসেন্টলি নভেম্বরের 15 তারিখে আমরা মার্জিন রুলকে মানে পুরোনোটাকে বাতিল করে নতুন একটা নির্দেশনা দিয়েছে, যেটা কিন্তু আসলে এটাই দেওয়া উচিত ছিল, কারণ কখনোই কিন্তু আপনার মার্জিন ইন্ডেক্সের সাথে কানেক্টেড না, কারণ ইন্ডেক্সটা ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল স্টকে ইনভেস্টমেন্টের ডিসিশনের ভিত্তিতে। সো এই যে এখন একটা ডিসিশনটা এসছে নভেম্বরের 15 তারিখে সার্কুলারে, প্রিভিয়াস অগাস্টের 12 তারিখে সার্কুলারকে বাতিল করে, তো আমি মনে করি এখন পর্যন্ত যেভাবে পুঁজিবাজার আগাচ্ছে জনগণ কিন্তু আবার আস্থা ফিরে পাচ্ছে। তো সেই জায়গায় যদি বাংলাদেশ ব্যাংক এবং আমাদের নিয়ন্ত্রক সংস্থা একসাথে বসে সমন্বিত সিদ্ধান্ত দিতে পারে, একদিকে যেমন দেশি বাজারে একটা সুশাসন আসবে, অন্যদিকে বাইরে যারা কমিটমেন্ট করে আসছে রিসেন্টলি রোড শোতে সেগুলোর রিফ্লেকশনে ওভারঅল একটা আমরা গতিশীল বাজার পাবো, যেটা আসলে সকল বিনিয়োগকারীর জন্য এটা এই মুহূর্তে তারা চাচ্ছে। জনাব আলামিন, আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে এই যে বাংলাদেশ ব্যাংক দুটো ব্যাংকে আপনি বললেন যে হিয়ারিং এ ডেকেছে, তার মানে কি বাংলাদেশ ব্যাংক চায় না যে ব্যাংকগুলো পুঁজিবাজারে বিনিয়োগে আসুক? তার মানে কি বলা যায় যে বাংলাদেশ ব্যাংকেরই পুঁজিবাজারের প্রতি আস্থা কম? আসলে বাংলাদেশ ব্যাংক তারা তাদের সেকশন 26 অনুযায়ী বলে, তারা বলছে যে বাংলাদেশ ব্যাংকের এক্সপোজার সংক্রান্ত কথাবার্তায় বাংলাদেশ ব্যাংক তারা তাদেরকে চিঠি দিয়েছে, কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু আসলে এই ডিসিশনটা কিন্তু ব্যাংক নিজস্ব বোর্ডের ডিসিশনে এসছে, এক্সপোজারের বাইরে যেয়ে না, উইদিন দ্যাট ফ্রেম। কিন্তু আমরা দেখছি যে সবসময় বাংলাদেশ ব্যাংক যে জায়গাটা চিন্তা করছে, তারা ভাবছে হয়তো বাজার অতি মূল্যায়িত হয়ে যাচ্ছে, তারা সবসময় ইন্ডেক্সের দিকে নজর রেখে মনে করছে যে হয়তো আবার আরেকটা ধস আসবে, বাট এখন কিন্তু সেই ধরনের অবস্থা কোনোভাবেই সৃষ্টি হয়নি। তার মানে অতিমাত্রায় সচেতনতা কিন্তু আসলে বিনিয়োগকারীদেরকে আস্থার জায়গাটায় কিছুটা হলেও কিন্তু আঘাত আনছে। সেই জন্য আমি বলবো যে বাংলাদেশ ব্যাংক সুচিন্তিত মতামত দিবে, অবশ্যই তারা ব্যাপারটা দেখবে যে আসলেই কোনো থ্রেট ফ্যাক্টর কাজ করছে কিনা। যদি সেরকম না হয় এই ধরনের অযাচিত হস্তক্ষেপ কিন্তু বাজারের জন্য ভালো না। জনাব আলামিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এই সুযোগে আমি একটু জি জি জনাব লালী বলি, হ্যাঁ, সেটা হলো যে বাংলাদেশ ব্যাংক ইজ বেসড অন ওয়ান ম্যান, দিস ইজ এ ওয়ান ম্যান শো। ওই ওয়ান ম্যান যেই অ্যাডভাইসটা করে উচ্চ পদস্থ কর্মকর্তাদেরকে, ইভেন গভর্নরকে, উনি ওই কাজটাই করেন। আমার কথা হলো সেই ওয়ান ম্যানটা কতখানি পুঁজিবাজার বোঝেন সেই বিষয়েও আমার কাছে সন্দেহ তো বটেই। প্লাস আরেকটা জিনিস আমি বলি, যে কাজগুলো ওনারা পুঁজিবাজারে করেন, আরেকটা পেরিফেরিতে আইসা করেন, সেই কাজটা ওনারা ব্যাংকে কেন করেন না? আমার প্রশ্ন হলো যে ব্যাংকে যে ব্যাড ডেট গুলো আছে সেগুলো, ব্যাংকে যে টাকা পাচার হচ্ছে সেগুলো কেন দেখেন না ওনারা পুঁজিবাজার নিয়ে কেন আছে? কেন ওনারা পুঁজিবাজারের একেবারে ধ্বংস করার জন্য ওনারা ইয়ে করে? আই এম সরি, বাংলাদেশ ব্যাংক অযাচিত ভাবে পুঁজিবাজারে এইভাবে ওনারা হস্তক্ষেপ করেন সবসময়, অলওয়েজ। যখনই বাজার একটু দাঁড়াবার চেষ্টা করে, মানুষের কনফিডেন্স আসে, যে বিনিয়োগকারীদের কনফিডেন্সের উপরে ওনারা মানে একেবারে ঝাড়ু ফিরে দেন। দিস ইজ টু মাচ। অসংখ্য ধন্যবাদ জনাব আহমেদ আলী আপনাকে। আমরাও আশা করি বাংলাদেশ ব্যাংক তাদের এই সমস্ত সিদ্ধান্ত যেগুলো আসলে বিনিয়োগকারীদের, বিশেষ করে সাধারণ বিনিয়োগকারীদের বিপক্ষে যায়, সেগুলো থেকে সরে আসবে এবং পুঁজিবাজার বান্ধব নীতি তারা অবশ্যই নেবে বলে আমরা প্রত্যাশা করি। আমরা এই সুযোগে চট্টগ্রামে যেতে চাই। চট্টগ্রাম থেকে জনাব মেজর অবসরপ্রাপ্ত আন্দোলন শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি আমাকে। আমি যদি জানতে চাই ঢাকার বাজারের পরিস্থিতি আপনি শুনছিলেন, ঢাকার যারা কাজ করে সরাসরি এমন দুজন বিশেষজ্ঞের কাছ থেকে শুনছিলেন। আমি জানতে চাই চট্টগ্রামের পরিস্থিতি কি, চট্টগ্রামের বিনিয়োগকারীরা কি হতাশ কিনা বাংলাদেশ ব্যাংক কিংবা সাম্প্রতিক পুঁজিবাজারে যেই মানে পতনটা হচ্ছে তা নিয়ে? ধন্যবাদ। আসলে আমি
এটা দুঃখজনক যে আমি খুব ফলো করতে পারি নাই, ডিস্টর্টেড হচ্ছিলেন। লালি ভাইয়ের কথাগুলো শেষের দিকে একটু শুনেছি। সেটা হচ্ছে যে আনওয়ারেন্টেড এবং আনডিজায়ার্ড ইন্টারাপশন ফ্রম দা ওয়ান অফ দা রেগুলেটরি বডি, আমি ডেফিনেটলি বলবো, কারণ মেইন রেগুলেটরি বডি হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। তো সেখানে আমাদের পুঁজিবাজার এমনিই কিন্তু সেন্সিটিভ। যারা এখানে বিনিয়োগ করে তারা অনেক টেনশনে থাকে, অনেক দুশ্চিন্তায় থাকে। সেখানে যদি হঠাৎ করে কোনো কোনো কর্নার থেকে, সেটা প্রকাশ্যে আসারও প্রয়োজন ছিল না, এগুলো যদি ভিতরে বিসেকের সাথে একটু আলোচনা হতে পারে পারস্পরিক, সেটাকে পত্রপত্রিকায় না এনে যে আলোচনার মাধ্যমে যদি কারো কোনো সন্দেহ থাকে, সেটা বাংলাদেশ ব্যাংকের হতে পারে বা বিসেকেরও হতে পারে। এনি রেগুলেটরি বডি, গভর্নমেন্ট, এনি রেগুলেটরি অথরিটি they can exchange within themselves। তো সেটা যখন বাজারে চলে আসে, যেমন এই যে বাংলাদেশ ব্যাংকের কথা বললেন লালি ভাই, সেখানে এগুলি যখন বাজারে আসে, যদি বলা হয় যে আরেকটা ব্যাংকে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলোকে ইন্টারাপ্টেড করা হচ্ছে বা তাদের সে কি করা হচ্ছে, তো সেই রিলেশনে যখন পুঁজিবাজার যে ভোলাটাইল হবে এতে কোনো সন্দেহ নাই। কারণ ইটস এ ভেরি সেন্সিটিভ। এখানে তো মুখের কথা না, আমি হয়তো মুখে কথা বলছি, বা যে ভদ্রলোক তার জীবনের সবকিছু সর্বস্ব দিয়ে এখানে বিনিয়োগ করেছে, সে সেন্সিটাইজ হয়ে যাবে, সে এখানে সে কি হবে, তখন পুঁজিবাজার কিন্তু ভোলাটাইল হয়, এটা আমাদের মনে রাখতে হবে। তারপর যেমন এই যে বলা হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট, এদেরও যদি কোনো ধরনের ইরেগুলারিটিস থাকে, দ্যাট ক্যান বি রিজলভ থ্রু দ্য বিসেক। বিসেক আছে ওখানে, বিসেক ইজ দ্য লাইসেন্সিং অথরিটি অ্যাজ ওয়েল এজ দ্য রেগুলেটরি বডি। সেখানে বাংলাদেশ ব্যাংক হচ্ছে মানি মার্কেটের জন্য অপরিহার্য, দে আর দ্য গার্জিয়ান অফ দ্য মানি মার্কেট, দ্যাট ইজ দ্য কমার্শিয়াল ব্যাংকস। বাট সেখানে যে ক্যাপিটাল মার্কেটও তারা তাদের হাত বাড়িয়ে দেয়, সেটা বাড়ার কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাকে জিনিসটাকে বুঝতে হবে যে এই হাত বাড়ানোর মাধ্যমে একটা আমি বলবো যে গ্রোয়িং মার্কেটের উপরে এটার প্রভাব পড়ে, সেটা নেতিবাচক। কোনো অবস্থাতেই এটা ইতিবাচক হয় না। এই জিনিসগুলো বক্তব্যের মধ্যে রাখলে আমরা চট্টগ্রাম যদিও ঢাকার তুলনায় একেবারে তেমন কোনো কিছু বেশি না, বাট স্টিল দেন আমরা বলি যে চট্টগ্রাম ইজ এ বিজনেস হাব, কমার্শিয়াল সিটি। হয়তো তারা আমাদের এখানে যারা বিনিয়োগ করে তারা হয়তো চট্টগ্রামের স্টক চেঞ্জ করছে না, কিন্তু তারা ঢাকায় স্টক চেঞ্জ করছে। তাদের সেরকম অনেকে আছে, বড় বড় যারা বিনিয়োগ করছে তারা ঢাকায় করছে, তারাও সে কি হচ্ছে। আর ছোট বিনিয়োগকারী যারা আছে তারা তো মরিয়া হয়ে আছে, এখন তারা অপলোড করতে যদি যায় তখন একটা প্রেশার পড়ে যায়। তো সেই প্রেশারটাকে সামাল দিতে আমাদের পুঁজিবাজার তখন তটস্থ হয়ে পড়ে, এবং সেই তটস্থ থেকে হচ্ছে রং সিগন্যাল যায়, সবখানে যায়, সেটা খুব পুঁজিবাজারকে ক্ষতিগ্রস্ত করে। আমরা তার থেকে বাইরে কিছু নই। সেই ক্ষেত্রে আমি লালি ভাই যে কথাগুলো বলেছেন, আমি একেবারেই তার সাথে একমত। ভাই, চিটাগং স্টক এক্সচেঞ্জ ছোট আর বড়র প্রশ্ন না, প্রশ্ন হলো দ্য টোটাল ক্যাপিটাল মার্কেট, এবং এই ক্যাপিটাল মার্কেটে লক্ষ লক্ষ বিনিয়োগকারীদের উপরে ওনারা টর্চার করেন। যে কথাটাই বললাম, লালি ভাই সেই কথাটাই আমি বললাম, আপনার সাথে একমত পোষণ করে বলছি যে এইটা ঢাকা স্টক এক্সচেঞ্জ কিংবা চিটাগং স্টক এক্সচেঞ্জের বিষয় বিষয় নয়, না। জাতি পুরো পুঁজিবাজারের বিষয়, পুরো পুঁজিবাজারের বিষয়। জি জনাব আহমদ সেদারি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা থাকুন আমাদের সঙ্গে। পুঁজিবাজার নিয়ে আসলে অনেক কথাই বলার বাকি এবং অনেক কিছু আপনাদের কাছ থেকে শোনার বাকি, তবে ছোট্ট একটি বিরতির সময় হয়েছে। দর্শক, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন মিশ্র সংলাপ অনুষ্ঠান, সাথেই থাকুন, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। দর্শক, আমন্ত্রণ বিরতির পর আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন সংলাপ অনুষ্ঠান, আপনাদের সাথে রয়েছি আমি সুলতান আহমেদ। যে বিষয় আজকে আমরা কথা বলছি, পুঁজিবাজারে আবারও গতি ফিরছে সেই বিষয়ে। বিরতিতে যাবার আগে নানান বিষয়ে কথা হচ্ছিল, ঢাকা এবং চট্টগ্রামের দুই স্টক এক্সচেঞ্জের কথাই আমরা শুনছিলাম। এই মুহূর্তে যদি জানতে চাই যে আসলে আমরা গতকালকে একটি নিউজ দেখলাম যে যেই স্থিতিশীলতা তহবিল করা হয়েছে, যেটি অনেক বড় রকমের তহবিলের উদ্যোগ ছিল নিয়ন্ত্রক সংস্থার, এবং সেখান থেকে আমরা গতকালকে দেখলাম প্রথমবারের মতো 100 কোটি টাকা আইসিবিকে দেওয়া হবে এটি, এবং এটি শোনা যাচ্ছে যে এটি পুঁজিবাজারে বিনিয়োগ হবে। জনাব আলামিন, আপনার কাছে যদি জানতে চাই যে এই যে তহবিল দীর্ঘদিনের কাজ চলছে, এবং যদিও এখনো পুরো তহবিলটি তৈরি হয়নি, সেখান থেকে আইসিবিকে দেওয়া হচ্ছে 100 কোটি টাকা, পুঁজিবাজার গতি ফেরাতে কতটুকু ভূমিকা রাখবে এই তহবিল নিয়ে আরো যদি কথা আপনার কাছে জানতে চাই। হ্যাঁ,
আমি মনে করছি যে আসলে এটা একটা পজিটিভ স্টেপ, কারণ মার্কেট যখন দেখা যাচ্ছে যে লিকুইডিটি ক্রাইসিস, কারণ আমরা জানি যে কিছু টাকা বন্ড মার্কেটে চলে গেছে, একটু বাজারে আমাদের লিকুইডিটি ক্রাইসিস ছিল, তখন আমরা 310 কোটি টাকার মতো এখন পর্যন্ত মানে ক্যাশ জমা হয়েছে ওই মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড যেটাতে। আর বেশ কিছু কোম্পানি তারা তখন নোটিস করা যখন হয়েছিল, প্রথমে যেটা মানে প্রাক্কলন করা হয়েছিল 20 থেকে 21,000 কোটি টাকার মতো ক্যাশ এবং আপনার ওই বোনাস মিলে, পরবর্তীতে রিভাইজে দেখা গেছে যে অনেক কোম্পানি, বিশেষ করে বাংলাদেশে ব্যাট বিসি এবং স্কয়ার, যাদের কাছে বেশি যাদের কাছে সবচেয়ে বড় ফান্ড ছিল, হ্যাঁ তারা বলেছে যে আমরা আমাদের শেয়ার হোল্ডারকে নোটিস করেছি, তারা ডিভিডেন্ড নিয়ে গেছে। তো সেই ব্যাপারটা কতটুকু আসলে সঠিক, কারণ এত বছর নেয় নাই, হুট করে এতগুলো টাকা তারা নিয়ে গেল, এই ব্যাপারটা যাই হোক কোম্পানি জানিয়েছে। তো সেই হিসাবে কিন্তু সাইজটা ছোট এসছে। এখন যেটা প্রজেকশন করা হচ্ছে যে এখন হয়তো 5,000 crore টাকার মতো আসবে। তো যদি 5,000 crore টাকাও আসে, হ্যাঁ যদি সেটাও আসে, এটা কিন্তু তারা চাচ্ছে যে মার্কেটে যখন এরকম ক্রাইসিস হবে তখন সেখান থেকে সাপোর্ট দেওয়া হবে, তার ভিত্তিতেই কিন্তু তারা 100 কোটি টাকা আইসিবি কে দিয়েছে। তো আমি মনে করি এটা একটা পজিটিভ স্টেপ, এবং ওখান থেকে কিছু মানে এন্টিটিকে তারা আবার ফিক্সড রেটে একটা মানে এখানে বিনিয়োগও করবে, এখান থেকে কম রেটে যাতে কেউ নিতে পারে। তার মানে কিন্তু এই ফান্ডটা তারা একটা খুবই পজিটিভ ভাবে ইউজ করবে, যেটা দীর্ঘদিন পরে ছিল অবন্টিত অংশ যেটা ছিল। তো আমি মনে করি এটা অবশ্যই বাজারের গতিশীলতা বাড়াতে সহায়ক হবে। তো পাশাপাশি আমি বিসেকের যত পজিটিভ মুভ দেখি, তার সাথে কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা কন্ট্রাডিক্টরি মুভ দেখি। সো দুইজনের কোঅর্ডিনেশন খুবই দরকার। কেন? যেহেতু দুইটাই রেগুলেটরি বডি, তারা যদি কোঅর্ডিনেটেড ওয়েতে সিদ্ধান্তগুলো নেয়, তাহলে কিন্তু বাজারকে আরো মানে অনেক দূর নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ আমরা কিন্তু ইন্ডেক্সের দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই, আমরা দেখবো ভালো ভালো কোম্পানিতে বিনিয়োগ করছে, এবং যেহেতু বিনিয়োগকে আমরা সারা দেশে বিদেশে প্রচার করে যাচ্ছি, সেটা যাতে একটা স্টেবল মার্কেট হয়, তার জন্য দুইটা পক্ষকে এক হতে হবে সাধারণ বিনিয়োগকারীর স্বার্থে। আমি মনে করছি এটা খুব জরুরি ভিত্তিতে করা উচিত, না হয় কিন্তু আমরা এক একদিন এক একটা খবর দেখবো, একটু বাজার আস্থায় আসবে, হঠাৎ করে আবার সে আস্থাহীনতার দিকে চলে যাবে। এই ধরনের কিছু যাতে না হয়। জি জনাব আলামিন, অসংখ্য ধন্যবাদ। এই বিষয়ে জনাব আহমেদ রশিদ আলী আপনার কাছে একটু ফিরতে চাই। জনাব আহমেদ রশিদ, আপনারা জানতে চাই যে এই যে তহবিল, যেটি আসলে স্থিতিশীলতা তহবিল, বড় তহবিল হওয়ার কথা রয়েছে, এবং এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ কোম্পানি তাদের ডিভিডেন্ড এখনো পর্যন্ত এই তহবিলে জমা দেয়নি, যদিও বিএসইসির যেই সময়সীমা ছিল সেটি এরই মধ্যে পার হয়েছে। আপনি আসলে কি মনে করেন যে কি করলে আসলে কোম্পানিগুলো তাদের তহবিল এখানে জমা দেবে, বা আইনগত কোনো রয়েছে কিনা এখানে? মনে হয় যে এই তহবিল যে অবস্থায় মানে আমরা প্রাক্কলন করেছিলাম, এসএসসি বিশেষ করে যে প্রাক্কলন করেছিল 20-21 হাজার কোটি টাকা, সেটা কিন্তু আমরা প্রথমেই বলেছিলাম যে অত হয়তো নাও হতে পারে। তার কারণটা হইতেছিল একটা বিআরটিসির একটা বিশাল অঙ্ক কিন্তু ফরেনারদের অংশ ছিল, এবং তারা ওই বোনাস টোনাস যেটা পেয়েছে ওটা ওইভাবে রেখে দিয়েছে, তারা নিয়ে সেটা ডিম্যাট মানে করায় নাই। তো কাজেই এখন ওইগুলা চলে গেছে, কারণ ব্যাংক বিসির কাছে প্রায় 11,000 কোটি টাকা ছিল, স্কয়ারের কাছেও প্রায় 5,000 কোটি টাকা। তো কাজেই এই সব মিলে কিন্তু আমার কাছে মনে হয় যে 3,000 কোটি টাকার বেশি হবে বলে মনে হয় না। কিন্তু আরেকটা কথা আমি বলি, এখানেও তো বাংলাদেশ ব্যাংক একটা ব্যাড রোল প্লে করছে, এবং সেখানেও তো আমি যদি একটু বলি জনাব আহমেদ রশিদ আলী, যে এই যে তহবিলটি আপনি বললেন যে তহবিলটি বড় হওয়ার কথা ছিল, বাট সেই তহবিলটি আপনি পরে আবার বলছেন যে 3,000 কোটির বেশি হবে না হয়তো। এখানে আসলে ইটা কোথায়, মানে ব্যারিয়ারটা কোথায়, বা হিসেবটা এমন হচ্ছে কেন? একবার শুনছি 20,000 কোটি, একবার শুনছি 10,000 কোটি, আবার এখন আপনি বলছেন 3,000 কোটি। এটার মধ্যেই আসলে কি রয়েছে? না, এখানে কোনো ব্যারিয়ার নাই। এখানে যেটা হয়েছে যে আমরা প্রাথমিকভাবে যে প্রাক্কলনটা করেছিলাম যে এত শেয়ার পড়ে আছে, এত টাকা পড়ে আছে, কিন্তু যখন ওনারা নোটিশ দিলেন যে বাবা তোমাদের শেয়ার নিয়ে যাও, যে বোনাস শেয়ার গুলো 10 বছর 15 বছর ধরে জমাইছো, এগুলো নিয়ে যাও, এটা টাকা নিয়ে যাও ডিভিডেন্ড, তখন কিন্তু অনেকে ক্লেম করে নিয়ে গেছে তাদের কাছে। দ্যাট ইজ হোয়াট দেয়ার রিপোর্ট ইজ। এখন কোম্পানির রিপোর্ট হলো এটা। সো এখন আমার কাছে মনে হয় যে যে অ্যামাউন্টটা আমরা হয়তো চিন্তা করতে পারি সেটা 3,000-এর বেশি আমার কাছে মনে হয় না। আর দ্বিতীয় কথা যেটা হলো যে এখানেও তো ব্যাংক একটা ব্যাড রোল প্লে করছে, বাংলাদেশ ব্যাংক। সেটা হলো ওনারা ব্যাংকের টাকা কিন্তু এই ফান্ডে দিতে চাচ্ছে না, ওনারা বলতেছে যে এটা ডিপোজিটার্স মানি। কিন্তু আমাদের সাথে লালি, আমরা সেই বিষয়টি এর মধ্যে জেনেছি, এবং আমরা আশা করি সেই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে। আপনি একটু আমাদেরকে যদি বলেন যে এখন যে বাজার পরিস্থিতি, সেই বাজার পরিস্থিতি যদি আমরা ভালো করতে হয়, এই তহবিল কতটুকু ভূমিকা রাখতে পারে, এবং 100 কোটি টাকা যে এর মধ্যে দেওয়া হয়েছে আইসিবি কে, সেটি কবে থেকে আপনি যে আপনার জানা মতে বিনিয়োগে আসতে পারে বাজারে? জনাব লালি।
আপনার প্রশ্ন একটু আবার রিপিট করেন, আমি একটু শুনি নাই। আচ্ছা, এই যে আমরা বাজারকে এখন ঘুরে দাঁড়ানোর জন্য এই তহবিলের একটি ভূমিকা থাকার কথা আমরা শুনছি বিভিন্ন বিশেষজ্ঞ মহল থেকে, এবং এরই মধ্যে আমরা দেখেছি যে আইসিবি কে 100 কোটি টাকা দেয়া হয়েছে, বাজারে বিনিয়োগ করার কথা রয়েছে এই তহবিল থেকে। আপনি কি মনে করেন কত দ্রুত সময়ের মধ্যে এই তহবিল বাজারে বিনিয়োগ করলে পরে বাজারের সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফিরতে পারে, বাজার আবার চাঙা হতে পারে? রাইট, এই যে ফান্ডটা ক্রিয়েট করা হয়েছে, এটা কিন্তু এই কারণেই করা হয়েছে, যখন যেটা বাজারটা ডিপ্রেসড হবে তখন এই ফান্ডটা কাজে আসবে। তো পয়েন্ট ইজ যে আমরা এই ফান্ডটা দিয়ে অনেক কাজ করতে পারি এবং এই ফান্ডটা কিন্তু অনেক কাজে আসবে পুঁজিবাজারে। তো আমি অপটিমিস্টিক যে এই ফান্ডটা দিয়ে পুঁজিবাজারে অনেক হেল্প হবে এবং পুঁজিবাজার অনেক দূর এগোতে পারবে যদি প্রপারলি ফান্ডটা ইউটিলাইজ করা হয়। জি জি, কি কি উপকারে আসবে সেই বিষয়ে আমরা আপনার সাথে আবার আসবো। আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে জনাব মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম রয়েছেন, আমরা তার কাছে একটু যেতে চাই। জনাব এমদাদ, এই ফান্ড নিয়ে যদি আপনার কাছে প্রশ্ন করি যে আসলে সিএসির বাজার কল্যাণে বা বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে এই ফান্ড কোনো ভূমিকা রাখছে কিনা? আমি আপনার প্রশ্নটা একদম আসলে ডিসটর্টেড, আবার একটু কাইন্ডলি দেখি রিপিট করেন। আচ্ছা, এই যে পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিল আপনি জানেন, যেটি হওয়ার কথা ছিল অনেক বড় একটি ফান্ড, সেটি ধীরে ধীরে ছোট হচ্ছে ফান্ড, তবে সেই ফান্ডের বাস্তবায়ন আমরা দেখতে পেয়েছি। গতকালকেই আইসিবিকে 100 কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএসসিসি থেকে, এবং সেই ফান্ড আসলে বাজারে যদি বিনিয়োগে আসে তাহলে সিএসসির জন্য, সিএসসি যারা বিনিয়োগকারী রয়েছেন, ক্ষুদ্র বিনিয়োগকারী বিশেষ করে, তাদের আস্থা ফেরাতে, বাজারে গতি ফেরাতে কি ভূমিকা রাখতে পারে? ধন্যবাদ। আসলে এটা লালি ভাই শুরুতেই যে কথাটা বলেছিলেন, একসময় এক্সপেকটেশন ছিল যে এটা 25,000 কোটি টাকা, বাট সাবসিকুয়েন্টলি যখন এই যে বলা হলো যে ব্রিটিশ আমেরিকান টবাকো কোম্পানি বা স্কোয়ার, এদের যারা বিদেশি বিনিয়োগকারী ছিল বা যারা দোজ আর দ্য সাইলেন্ট ইনভেস্টর, তারা যখন এটা অ্যাওয়্যার হলো যে এটা এখন যদি ক্লেম করা না হয় তাহলে চলে যাবে, সেজন্যই হয়তো ডিসক্রিজ হয়ে গেছে, এটা কমে নিচে চলে আসছে। আর স্টিল দেন যে অ্যামাউন্টটার কথা এখনো যতটুকু আমরা যেটুকু জানি, ইভেন 3,000, 4,000 কোটি টাকা যদি হয়, with that money the stabilization যে কমিটি বা ফর্ম করা হয়েছে, তারা কিন্তু ইফেক্টিভলি দে উইল বি এবল টু ইন্টারফেয়ার ইন দ্য মার্কেট। যেমন এই যে 100 কোটি টাকা দেওয়া হয়েছে আইসিবি কে বলছেন, সেটা হচ্ছে দুঃসময়ে পুঁজিবাজারের যখন অস্থিরতা বা পুঁজিবাজারের উত্থান পতনের সময় কিন্তু এই ফান্ডটা ব্যালেন্সিং ফান্ড হিসেবে নিজেদের প্রমাণ করতে পারবে। হ্যাঁ, তবে কথা আছে, তাদেরকেও কিন্তু ওয়াইজলি এবং রেশনালি উইথ উইজডম তাদেরকে জি, জনাব মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম, যান্ত্রিক ত্রুটির কারণে আপনাকে আমরা এই মুহূর্তে শুনতে পাচ্ছি না। দর্শক, আমরা আসলে পুঁজিবাজার নিয়ে নানান আলোচনা করছি, পুঁজিবাজার কি করে গতি ফেরানো যায়, এবং গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি পুঁজিবাজার তার স্বাভাবিক গতিতে ফিরতে শুরু করেছে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়তে শুরু করেছে, লেনদেন বেড়েছে, সূচকও বাড়ছে ধীরে ধীরে। সব মিলিয়ে পুঁজিবাজারে আসলে কি করলে আরও বেশি আস্থা ফেরানো সম্ভব, সেই বিষয় নিয়ে বলছিলেন আমাদের অতিথিরা। তো দর্শক, আমরা আবারও সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, আপনারা থাকুন আমাদের সঙ্গে। বিরতি থেকে ফিরে এসে পুঁজিবাজার নিয়ে আরও কথা হবে। দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন সংলাপ অনুষ্ঠান। যে বিষয়ে আজকে আমরা কথা বলছি, আবারও গতি ফিরছে পুঁজিবাজারে। নানান বিষয়ে কথা হচ্ছিল দুটো বিরতিতে পরপর। নতুন করে জানতে চাই, বাজারে আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে যেগুলো মৌলভিত্তির কোম্পানি, সেইগুলোতে আসলে বিনিয়োগকারীদের আগ্রহ কম, দুর্বল কিছু শেয়ারের প্রতি অনেক বিনিয়োগকারীর আগ্রহ রয়েছে, এবং এইসব শেয়ারগুলো আসলে বলা হচ্ছে যে এগুলো অতি মূল্যায়িত হচ্ছে। জনাব আলামিন, যদি আপনার কাছে এর একটি ব্যাখ্যা জানতে চাই যে এই যে বিনিয়োগকারীরা, ছোট ছোট বিনিয়োগকারীরা অনেকেই বাজার সম্বন্ধে বোঝে না, যখন দেখে বাজার ঊর্ধ্বমুখী তারা বাজারে নতুন বিনিয়োগ নিয়ে আসেন এবং তারা কিন্তু বেশি লাভের আশায় ওই দুর্বল মৌলভিত্তির কোম্পানিগুলোতে বিনিয়োগ করে বসে থাকেন। বছর শেষে বা মাস শেষে বা দিন শেষে তারা আসলে ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে কিনা আপনার কাছ থেকে বিশ্লেষণ জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আসলে আমরা জানি যে বাজারে অনেকদিন ধরে আমরা দেখছি যে মৌলভিত্তিক শেয়ারের পাশাপাশি অন্যান্য যে শেয়ারগুলো হয়তো তাদের মৌলভিত্তি চেঞ্জ হচ্ছে, কারণ প্রিভিয়াসলি যে আপনার ফান্ডামেন্টাল ছিল, হয়তো কোম্পানিগুলো এক্সপানশনে গিয়েছে, তারা তাদের প্রোডাক্টিভিটি বাড়িয়েছে, বিবিধ কারণে বিভিন্ন নিউজকে
মানে আপনি জেনে যারা হয়তো এটা আগে থেকে নিউজগুলোকে জানতো তারা হয়তো সেগুলোতে পজিশন নিয়েছে। তো এই কারণে আমরা বাজারে দেখেছি যে বাজারের যত পতনই হোক কিছু কিছু শেয়ারকে আমরা খুব ভালো অবস্থানে থাকতে দিয়ে রেখেছি, এটা ফার্মাসিউটিক্যাল সেক্টরে হোক, মিসেলেনিয়াস সেক্টরে হোক, আদার অন্যান্য যে কোনো সেক্টরে হোক। তাহলে আমরা যেটা বলতে পারি এটা কিন্তু আসলে মার্কেট মেকারদের ফাংশন। কারণ মার্কেট মেকারদের কাজটা কি, আমি যদি আমার একটা শেয়ারকে দীর্ঘদিন একটা জায়গায় স্টেবল রাখি, সাধারণ বিনিয়োগকারী কিন্তু অটোমেটিক্যালি এই শেয়ারের দিকে অ্যাট্রাক্টেড হবেই। তাহলে যারা মার্কেটে মেক করছে, এটা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে আমি বলতে পারি, তারা যদি মনে করে যে আমরা মৌলভিত্তিক শেয়ারে যে আমরা পজিশনটা নিব, তাহলে সাধারণ বিনিয়োগকারীও লুজার হবে না, তারাও কিন্তু একটা ভালো ক্যাপিটাল গেইন পাবে। তাহলে এটা কিন্তু দায়িত্ববোধ কিন্তু সাধারণ বিনিয়োগকারীর না, যারা এটাকে মেক করছে তাদের দায়িত্ব। সেজন্য আমি বলবো যে বাজার সংশ্লিষ্ট যাদের কাছে ফান্ড আছে, বেশি ফান্ড আছে, তারা যদি ভালো ভালো শেয়ারকে ফোকাস করে, কিন্তু ভালো ভালো শেয়ারগুলোতে সাধারণত আমরা দেখি যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পজিশন নিয়ে রাখে, যখন ওইসব শেয়ারের দাম বাড়ে তখন অটোমেটিক্যালি দেখা যায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সাপ্লাই দিয়ে দেয়। সেই কারণে কিন্তু ভালো ভালো শেয়ারের দিকে আসলে কিন্তু ওইভাবে অর্গানাইজড ওয়েতে মানে দেখা যায় যে যারা একটা রেট করতে চায় তারা পারে না। সেই জন্য কিন্তু তারা অপেক্ষাকৃত দুর্বল কোম্পানিকে বেছে নেয় এবং ধরে নেয় হয়তো কোম্পানিগুলো ফিউচারে তার ফান্ডামেন্টাল চেঞ্জ করবে, তার এক্সপানশনে যাবে, তখন হয়তো এগুলো মূল্যবৃদ্ধি ভালো হবে, তখন তারা যে হয়তো একটা এক্সিট দিবে। তো সেই জন্য আমি মনে করি যে এখানে অবশ্যই বিনিয়োগকারীকে সচেতন থাকতে হবে যে আমি কি শর্ট টার্ম প্রফিট চাই না আমি দীর্ঘমেয়াদে বসে থেকে ভালো শেয়ারে রিটার্ন চাই। এই ডিসিশনটা কিন্তু সম্পূর্ণভাবেই কিন্তু ইন্ডিভিজুয়াল ইনভেস্টরের। সে যদি খুব বেশি প্যানিক হয়ে যায়, দ্রুত প্রফিট চায়, তাহলে ঝুঁকির যে মুক্ত জায়গায় সে যাবে এবং সেখানে যে সে ঝুঁকির সম্মুখীন হলে এই দায়িত্ব কিন্তু তাকে নিতে হবে, এটা রেগুলেটরও নিবে না, ওই যারা মার্কেট মেকার তারাও নিবে না। সেই জন্য আমি বলবো বিনিয়োগকারীকে সচেতন হয়ে বিচক্ষণ হয়ে চিন্তা করে তার কিছু ফান্ড হয়তো ট্রেডিং এ দিল, কিছু ফান্ড গুলো তার মিড রেঞ্জে, কিছু ফান্ড গুলো তারা লং রেঞ্জে, এভাবে যদি তার পোর্টফোলিওকে ডিজাইন করে তাহলে হয়তো কিছু রিটার্ন সে শর্ট টার্মে পেতে পারে, কিছু মিড টার্মে পাবে, লং টার্মে তো অবশ্যই পাবে। তাহলে তিনটা মিলিয়ে কিন্তু যদি সে তার পোর্টফোলিওকে ডিজাইন করে তারও কিন্তু রিস্ক থাকছে না। তাহলে আমি কিন্তু বলবো যে এখানে প্রত্যেকেই কিন্তু মোটামুটি বাজারে সচেতন হয়ে জেনে বুঝে যদি তার কাজগুলো করে তাহলে কিন্তু কেউ কাউকে দোষারোপ করতে পারবে না। হ্যাঁ, আমি বাজারে একটা শেয়ার বাড়ছে অনেক অ্যাবনরমালি, আমি মনে করছি এই শেয়ারটা আমার জন্য বিনিয়োগযোগ্য না, আমি সেখানে বিনিয়োগে যাব না, কিন্তু কেউ যদি যায় হয়তো সে কুইক রিটার্ন পেলো, এটা তার রিস্ক নেওয়ার কারণে রিওয়ার্ডটা রিটার্ন হিসেবে পাচ্ছে। তো সেইগুলোকে আমরা বলি একটা বিচ্ছিন্ন বিষয়, কিন্তু ওভারঅল মার্কেটে আমি দেখছি এখন ডেট সব দিকে বাড়ছে, ব্যাংকিং সেক্টরের মতো শেয়ারও এখন অলরেডি আমরা দেখছি যে একটা ভালো মুভমেন্টে গিয়েছে, যেটা কিন্তু দীর্ঘদিন একটা জায়গায় বসেছিল। হ্যাঁ, তো সেই জন্য আমি বলবো যে এখন ভলিউমটাও বাড়ছে, যেখানে আপনার নভেম্বরের 8 তারিখে 1000 কোটি টাকা নেমে গেছিল, সেখান থেকে গতদিন পর্যন্ত আমরা দেখেছি 1500 কোটি টাকা যদি বাড়তে থাকে অবশ্যই, হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই মানুষের আস্থাটাকে কিন্তু এখন বাড়াবে। যদি ভলিউম বাড়ে, ইন্ডেক্সটা স্টেবল থাকে, অটোমেটিক্যালি কিন্তু মানুষ আবার যারা সাইডলাইনে বসে আছে ফান্ড নিয়ে তারা আবার পার্টিসিপেট করবে এবং আমরা আবার একটা গতিশীল বাজার দেখতে পারবো বলে আমি মনে করছি। জি জনাব আলামিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জনাব আহমেদ রশিদ লালী, আপনার কাছে একটু ফিরতে চাই। আমরা দেখলাম গতকালকেও নিয়ন্ত্রক সংস্থা সুবর্ণ জয়ন্তী ফান্ড নামে একটি মিউচুয়াল ফান্ডের অনুমোদন দিয়েছে। তবে যদি বাজারে যে সমস্ত ফান্ডগুলো সেদিকে তাকাই, বাজারে বেশিরভাগ মিউচুয়াল ফান্ডের অবস্থাই কিন্তু আসলে খুব বেশি ভালো নয় এবং অনেকগুলো মিউচুয়াল ফান্ডই, বেশিরভাগ মিউচুয়াল ফান্ডে আমি বলবো তার ফেস ভ্যালুর নিচে লেনদেন হচ্ছে। আপনি এই মিউচুয়াল ফান্ডের কল্যাণে আসলে কি করা যায়, কি করা উচিত? জনাব আহমেদ রশিদ লালী, আপনি মিউট করা রয়েছেন। ধন্যবাদ। মিউচুয়াল ফান্ডে কিন্তু যেটা আমরা বিগত দিনগুলোতে দেখেছি সেখানে কিন্তু একটা অরাজকতা ছিল এবং সেখান থেকে কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। নতুন এসিসি এসে অনেক চেঞ্জ এনেছে, অ্যামেন্ডমেন্টস এনেছে এবং তাতে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি যে ভালোই হচ্ছে। আমি মনে করি যে মিউচুয়াল ফান্ডের কোনো বিকল্প নাই, মিউচুয়াল ফান্ড আরো আসতে হবে। মিউচুয়াল ফান্ড আমাদের এখানে অনেক কম, আমাদের মিউচুয়াল ফান্ড 3-4% অফ আওয়ার ক্যাপিটালাইজেশন, ইট শুড বি 24-25% অফ দ্য ক্যাপিটালাইজেশন। সো কাজেই আমার কাছে মনে হয় যে মিউচুয়াল ফান্ডের মার্কেটটা এখনো অনেক আনট্যাপড আছে এবং মিউচুয়াল ফান্ড বাজারে যত বেশি আসবে তত কিন্তু বাজারটাও স্টেবল থাকবে। কারণ মিউচুয়াল ফান্ডের আরেকটা মূল কাজ হলো বাজারটাকে স্টেবল রাখা। সো কাজেই আমি মনে করি যে মিউচুয়াল ফান্ড গুলা এবছর দেখেন ওনাদের কিন্তু পে আউট গুলো ভালো, ডিভিডেন্ডস গুলো ভালো ওনারা দিতে পারছেন। সো কাজেই আমি হোপফুল যে মিউচুয়াল ফান্ড মার্কেটটা আরো এক্সপ্যান্ড করবে এবং ভালো হবে। মিউচুয়াল ফান্ডের কোনো বিকল্প নাই। আপনি বলছেন মিউচুয়াল ফান্ড আসা উচিত, কিন্তু বাজারে তো বেশিরভাগ মিউচুয়াল ফান্ড তার ফেস ভ্যালুর নিচে বিক্রি হচ্ছে। তাহলে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা থাকছে মিউচুয়াল ফান্ডের উপর? জি দেখেন, আমি যতটুকু আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, মিউচুয়াল ফান্ডের যে ইউনিটের যে ফেস ভ্যালু তার চেয়ে কমে বিক্রি হচ্ছে, কথা ঠিক, কিন্তু মিউচুয়াল ফান্ডের বেসিক জিনিসটাই কিন্তু আমরা প্রথম পর্যায়ে ভুল করেছিলাম দুইটা। একটা হলো যে মিউচুয়াল ফান্ড শেয়ার নয়,
দ্বিতীয়ত হলো মিউচুয়াল ফান্ড বোনাস দিতে পারে না, মিউচুয়াল ফান্ডের কোনো বোনাস দেওয়ার কোনো উপায় নাই, যেটা ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনার এই মিউচুয়াল ফান্ড গুলা তখন বিশ্বব্যাপী একটা যে ফর্মুলেশন আছে সেটা হলো যে মিউচুয়াল ফান্ডের যে এনএভি, এই এনএভি 10 to 15% প্লাস মাইনাসের ট্রেড হবে। এই জিনিসটা আমরা কিন্তু ফলো করি নাই। এজ এ রেজাল্ট আমরা 10 টাকার মিউচুয়াল ফান্ড 100 টাকাও কিনেছি সেকেন্ডারি মার্কেটে, যে কারণে মিউচুয়াল ফান্ড মার্কেটে কিন্তু অনেক ডাইলিউটেড হয়ে গেছে এই বোনাস গুলো দিয়েছি। আপনি ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডে তো বোনাসের কোনো স্কোপই নাই, দে ডোন্ট হ্যাভ এ বোর্ড, ওদের তো ট্রাস্ট কি আছে, বোর্ডই নাই, ওদের কোনো ইয়েই নাই, ওরা কিভাবে বোনাস দেয়? জি জনাব আহমেদ রশিদ লালী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে চট্টগ্রামে যেতে চাই, আমাদের হাতে সময় স্বল্প রয়েছে। জনাব মেজর অবসর এমদাদুল ইসলাম, আপনি কি রয়েছেন আমাদের সঙ্গে? এই মুহূর্তে আমরা তাকে দেখতে পাচ্ছি না। জনাব এমদাদুল ইসলাম, আমরা একটু জনাব আলামিন আপনার কাছে আবার ফিরতে চাই। আরেকটি বিষয় যদি জানতে চাই, বাজারে একটি বড় কোম্পানি, একটি ফাইন্যান্সিয়াল সেক্টরের সবচেয়ে বড় কোম্পানি ছিল পিপলস লিজিং, সেই কোম্পানিটাকে কিন্তু সরকার আবার সিদ্ধান্ত নিয়েছে নতুন করে আবার বাজারে নিয়ে আসবে এবং এর মধ্যে বোর্ড গঠন করা হয়েছে, কিন্তু অনেক দিন হয়ে গেল সেই বাজারে তো এখন পর্যন্ত আসার কোনোই দেখছি না, কোম্পানি আসলে কার্যক্রমেও আসছে না। আপনার বিশ্লেষণ জানতে চাই এই ব্যাপারে। আসলে রেগুলেটরদের ফাংশন যেটা তারা তাদের বোর্ড করে দিয়েছে, এখন এগুলোকে অ্যাক্টিভেট করার জন্য আমরা জানি যে বাংলাদেশে যখনই যে কোনো কিছু ফর্ম করে দেওয়া হয় এটা খুবই গো স্লো নীতিতে যায়। লাইক আপনি ই কমার্সের দেখেছেন যে আদালত কর্তৃক একটা নতুন বোর্ড দেওয়া হয়েছে, তারাও কিন্তু এসে অ্যাক্টিভিটিস বুঝে নিতে সময় নিয়েছে। আর পিপলস লিজিং একটা দীর্ঘদিন ধরেই কিন্তু এই ব্যাপারটা নিয়ে আসলে তারা টাইম এক্সটেন্ড করছে যে এটাকে রিস্ট্রাকচার করার পরে যারা কাস্টোডিয়ান আছে তারা কিভাবে অ্যাসেট লায়াবিলিটি গুলো সেটেল করবে। কারণ আমরা জানি এসে শুধু এটা না, আরো বেশ কিছু লিজ ফাইন্যান্সের সাথে পিকে হালদারের নাম সহ বড় কিছু আমরা পত্রিকায় অনেক বড় ধরনের বিষয় দেখেছি। তো সেই বিষয়গুলো নিয়ে আসলে যারা কাজ করবেন তারা পুরো জিনিসটা টার্ম অফ রেফারেন্স তাদেরকে কি হবে, কিভাবে ফাংশনালিটি গুলোতে যে তারা এটাকে অ্যাক্টিভেট করে দিবে, আবার তাদের অ্যাসেটের পরিমাণ কি আছে, লায়াবিলিটি কি আছে, এগুলার ভ্যালুয়েশন করে দেখে বুঝে সিদ্ধান্ত নেওয়া কিন্তু একটা জটিল প্রসেস। তো এটা হয়তো অনেক চ্যালেঞ্জিং বলে যাদেরকে দায়িত্ব দিচ্ছে তারা কিভাবে কাজটা শুরু করবে তাই ওইভাবে তারা কনসেন্ট পাচ্ছে না বলে কিন্তু এটা টাইম এক্সটেন্ড করছে। তো যদি এটা খুব দ্রুত তারা কনসেন্টটা পেয়ে যায় বা তারা যদি তাদের টার্ম অফ রেফারেন্স অনুযায়ী ফাংশন শুরু করে, হয়তো খুব দ্রুত এগুলো আমরা আবার দেখবো। কারণ আমরা দেখেছি বিসেক কিন্তু নতুন অনেক কোম্পানির বোর্ড, জি আমরা শুনেছি আগামী 22 তারিখ বিএসসিসির চেয়ারম্যান বসবেন পিপলস লিজিং বোর্ডের সাথে। আপনি কি মনে করেন দ্রুত বাজারে লেনদেনে আসা উচিত? আমার মনে হয় অবশ্যই আসা উচিত, কারণ এটা তো অলরেডি অনেক দিন ধরে পেন্ডিং আছে। তো যদি খুব দ্রুত তারা সিদ্ধান্ত নিতে পারে সেটা বাজারের জন্য অনেক ইতিবাচক হবে। অন্যান্য যারা এই ধরনের অবস্থায় একটা ব্যাকলগে আছে তারাও একটা প্রাণ ফিরে পাবে যে হয়তো আমরাও সেইভাবে আমরা আমাদের অ্যাক্টিভিটিস গুলো শুরু করতে পারবো। জি জনাব আলামিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জনাব আহমেদ রশিদ লালী, আপনাকেও ধন্যবাদ। জনাব এমদাদুল হক, আপনিও ছিলেন আমাদের সঙ্গে, আপনাকেও ধন্যবাদ। আমরা আশা করি বাজারে যারা বিনিয়োগকারী রয়েছেন তারা বুঝে শুনে বিনিয়োগ করবেন এবং তাদের বিনিয়োগটি দীর্ঘমেয়াদে ভালো হোক এবং পুঁজিবাজার আবারও আস্থার জায়গায় ফিরে আসুক। বিশ্বব্যাপী বাংলাদেশের পুঁজিবাজারের সুনাম যেভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে সেটি ছড়িয়ে যাক। তো দর্শক, আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন নিউজ 24-এ।